জেনে নেব আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জেনে নেব ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান যদি সমঝোতায় না আসে তবে আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যুদ্ধাপরাধ এর সংজ্ঞা এড়াতে ইরানীয় লক্ষ্যবস্তু হিসাবে সামরিক ও বেসামরিক উভয় ধরনের স্থাপনাকেই বেছে নেওয়ার বিকল্প প্রস্তুত করছে ডোনাল্ড ট্রাম্প। আরও জেনে নেব হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পদক্ষেপ বিষয়ক জাতিসংঘের প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো। ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে আবার হামলা আমেরিকা ও ইসরায়েলের, 2 সপ্তাহে 4 বার হামলা, মৃত 1। ইসরায়েলি কনসুলেটের কাছে গোলাগুলির ঘটনায় জড়িত এক হামলাকারীকে আটক করা হয়েছে। সবশেষে জেনে নেব এরপর হামলা হবে কলকাতায়, ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের, চাপ বৃদ্ধির কৌশল। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে একটি সমঝোতায় আসার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, সংঘাত অবসানে যদি কোনো চুক্তি বা সমঝোতা না হয় তবে আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। আমি চাই না এমনটা ঘটুক, তবে সম্ভবত সেটাই ঘটবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো প্রকাশ্যে হুমকি। যেহেতু এখন সেখানে সম্পূর্ণ ও আমূল শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটেছে, তাই যেখানে ভিন্নধর্মী, অধিকতর বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী চিন্তাধারার মানুষেরা প্রাধান্য বিস্তার করছে, তাই হয়তো এমন অসাধারণ ও বৈপ্লবিক কিছু ঘটতে পারে, কে জানে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আজ রাতেই আমরা তার ফলাফল জানতে পারব। এটি বিশ্ব ইতিহাসের দীর্ঘ ও জটিল পরিক্রমায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে চলেছে। ৪৭ বছরের দুর্নীতি এবং মৃত্যুর রাজত্বের অবশেষে অবসান ঘটবে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। শেষমেশ ইরানের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে। তুর্কি মন্ত্রীর দাবি, ইসরায়েলি কনসুলেটের কাছে গোলাগুলির ঘটনায় জড়িত এক হামলাকারীর সঙ্গে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারকারী একটি সংগঠনের যোগসূত্র ছিল। ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের অদূরে রাইফেল ও পিস্তল নিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হওয়া 3 হামলাকারীকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এক পোস্টে জানান, হামলাকারীদের একজনের সঙ্গে এমন একটি সংগঠনের যোগসূত্র ছিল যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হামলাকারীদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের পূর্ব রেকর্ড রয়েছে। হামলাকারীদের মূল লক্ষ্য ইসরায়েলি কনসুলেটই ছিল কিনা তা এখনও অস্পষ্ট। পাকিস্তানের নিশানায় কি এবার কলকাতা? পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তেমনই ইঙ্গিত দিলেন। জার্নালিস্টদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত যদি ভবিষ্যতে কোনো মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায় তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। গত বছর মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিন সংঘর্ষ চলে। পরে সংঘর্ষ বিরতি চুক্তির মাধ্যমে সংঘাতে ইতি পড়লেও উত্তেজনা এবং সম্পর্কের টানাপড়েন অব্যাহত। সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বিভিন্ন মন্ত্রী বারবার সন্ত্রাস বিরোধী অভিযানের কথা বলেছেন। কখনো সরাসরি পাকিস্তানের নাম নিয়ে, আবার কখনো পরোক্ষভাবে নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে ভারত আর রক্ষণাত্মক ভূমিকা নেবে না, বরং ঘরে ঢুকে মারবে। অর্থাৎ সন্ত্রাসীদের শেষ করতে ভারত যে কোনো আন্তর্জাতিক সীমানা মানবে না তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসিফের গলায় এবার পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গেল। দিন দুয়েক আগেই তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত যদি মনে করে তারা আমাদের দেশে ঢুকে কাউকে মারবে তবে আমরা চুপ থাকব না, আমরাও ভারতে ঢুকে মারার ক্ষমতা রাখি। ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে হামলা চালালো মার্কিন এবং ইসরায়েলি বায়ুসেনা। পরমাণু কেন্দ্রকে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। এই হামলায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ওই পরমাণু কেন্দ্রে থাকা কয়েকজন। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে ওই এলাকায় 4 বার হামলা চালানো হলো। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, পরমাণু কেন্দ্রের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। জোরালো বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে পরমাণু কেন্দ্রের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। পরমাণু কেন্দ্রগুলিতে যাতে হামলা না চালানো হয় তার জন্য আর্জি জানানো হয়েছে।
কারণ তাতে তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের সম্ভাবনা বাড়তে পারে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির অভিযোগ, ইসরায়েল এবং আমেরিকা বারবার নিশানা বানাচ্ছে বুশেহরকে। এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরপর তিনি হুঁশিয়ারি দেন, আমেরিকা যুদ্ধাপরাধের সংজ্ঞা এড়াতে ইরানীয় লক্ষ্যবস্তু হিসাবে সামরিক ও বেসামরিক উভয় ধরনের স্থাপনাকেই বেছে নেওয়ার বিকল্প প্রস্তুত করছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তার সেই হুমকিটি বাস্তবায়ন করবেন কিনা তা বিবেচনা করছেন। হুমকিটি হল ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যার মধ্যে সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ ও পানি বিশোধন কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত, সেগুলোতে বোমা হামলা চালানো। উল্লেখ্য, এই হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে। এনবিসি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এই লক্ষ্যেই পেন্টাগন ট্রাম্পের জন্য এমন কিছু বিকল্প প্রস্তুত করেছে যার অন্তর্ভুক্ত লক্ষ্যবস্তুগুলো একই সাথে সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। ইচ্ছাকৃতভাবে ও নির্বিচারে বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এমন কাজের জন্য যুদ্ধাপরাধী হিসাবে বিচারও হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব অবকাঠামোকে দ্বৈত ব্যবহারযোগ্য হিসেবে গণ্য করা হয় সেগুলোকে লক্ষ্যবস্তু বানালে মার্কিন প্রশাসন এই যুক্তি বার করানোর সুযোগ পাবে যে যুক্তরাষ্ট্র মূলত সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে, আর এর মাধ্যমেই তারা যুদ্ধাপরাধের আইনি বা প্রযুক্তিগত সংজ্ঞাটি এড়িয়ে যেতে সক্ষম হবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পদক্ষেপ বিষয়ক জাতিসংঘের প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ও তা সুরক্ষার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত ইতিমধ্যে অনেকটাই লঘু হয়ে যাওয়া একটি খসড়া প্রস্তাবে রাশিয়া ও চীন আগেই ভেটো দিয়েছিল। 11 জন প্রতিনিধি প্রস্তাবটির পক্ষে ভোট দেন, অন্যদিকে রাশিয়া ও চীন এর বিপক্ষে ভোট দেয় এবং 2 জন, পাকিস্তান ও কলম্বিয়া, ভোটদান থেকে বিরত থাকে। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট খসড়া প্রস্তাবটিতে এমন যে কোনো রাষ্ট্রকে জাতিসংঘের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ম্যান্ডেট বা অনুমোদন দেওয়ার কথা ছিল, যারা প্রণালীটির অবরোধ দূর করতে বল প্রয়োগ করতে ইচ্ছুক। কিন্তু ফ্রান্স, রাশিয়া ও চীন সহ ভেটো ক্ষমতার অধিকারী বেশ কয়েকটি স্থায়ী সদস্য রাষ্ট্রের আপত্তির মুখে প্রস্তাবটির ভাষা অনেকটাই নমনীয় করতে বাধ্য হতে হয় এবং এর উপর ভোটাভুটিও একাধিকবার পিছিয়ে দেওয়া হয়। প্রস্তাবটিতে এমন কিছু শব্দাবলী যুক্ত করার ফলে ফ্রান্সের আপত্তি দূর হয়েছে বলে মনে করা হয়, যার অর্থ দাঁড়ায় যে প্রণালীটি রক্ষায় যে কোনো পদক্ষেপ অবশ্যই প্রতিরক্ষামূলক প্রকৃতির হতে হবে। আরও কিছু সংশোধনের পর বার্তা সংস্থা এএফপি এর হাতে আসা প্রস্তাবটির সর্বশেষ সংস্করণে বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি এমনকি তা প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে হলেও আর উল্লেখ করা হয়নি। বল প্রয়োগের সুস্পষ্ট অনুমোদন দেওয়ার পরিবর্তে প্রস্তাবটিতে বিভিন্ন রাষ্ট্রকে তাদের প্রচেষ্টার সমন্বয় সাধনে যা হবে পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও প্রতিরক্ষামূলক প্রকৃতির জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে, যার লক্ষ্য হল বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে অবদান রাখা। এতে ইরানকে উদ্দেশ্য করে এই দাবিও জানানো হয়েছে যে তারা যেন অবিলম্বে বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করে এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের পথ বা চলাচলের স্বাধীনতার পথে বাধা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকে। এতে তেল ও গ্যাস অবকাঠামোর ওপর হামলা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। তবে এত সংশোধনের পরেও রাশিয়া ও চীন প্রস্তাব দিতে ভেটো দিয়েছে। চীন হল হাতেগোনা কয়েকটি দেশের একটি যারা হরমুজ প্রণালী ব্যবহার অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে রাশিয়াও হয়তো লাভবান হওয়ার অপেক্ষায় রয়েছে, বিশেষ করে যদি প্রণালীটি কার্যত বন্ধ থাকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়। যুদ্ধ সংক্রান্ত একটি বৈঠকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা তা মনোযোগ দিয়ে শুনেছেন। বৈঠকে সভাপতিত্বকারী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লাতিফ বিন রাশিদ আল জায়ানি বলেন, উপসাগরীয় রাষ্ট্রগুলো এই প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ায় দুঃখ প্রকাশ করছে। তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলোর পক্ষে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রস্তাবটি পাশ করতে ব্যর্থ হওয়াটা বিশ্বের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দেয়। এই বার্তাটি হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাটির পক্ষ থেকে কোনো সুনিশ্চিত পদক্ষেপ ছাড়াই আন্তর্জাতিক জলপথগুলোর প্রতি সৃষ্ট হুমকি পার পেয়ে যেতে পারে।